হ্যালো ফ্রেন্ড, আপনি কি জানেন একটি এমন প্লেন যেটা 1955 সালে টেক অফ করেছিল এবং সেটা ল্যান্ডিং 37 বছর পর 1992 সালে হয়েছিল। এই কাহিনীটির শুরু হয় 2 জুলাই 1955 থেকে। ডগলাস DC-4 এটি একটি আমেরিকান চার্টার্ড প্লেন যেটা প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের একটি অংশ ছিল আর যেটাকে ফ্লাইট 914 বলা হতো। প্লেনটি নিউ ইয়র্কের একটি এয়ারপোর্ট থেকে মিয়ামির দিকে যাচ্ছিল। এই রাস্তাটি প্রায় 4 ঘন্টার ছিল এবং প্লেনটির মধ্যে 60 জন প্যাসেঞ্জার আর 6 জন ক্রু মেম্বার ছিল। কিন্তু মাঝ আকাশ থেকেই হঠাৎ করে এই প্লেনটি গায়েব হয়ে যায় এবং প্লেনটি কখনোই আর মিয়ামিতে গিয়ে পৌঁছায়নি। মিসিং প্লেন এবং শিপের কাহিনী তো আপনি অনেক শুনেছেন, যেগুলো মিসিং হওয়ার পর বছরের পর বছর ধরে সেগুলোকে খোঁজা হয়ে থাকে, কিন্তু সেগুলোর নাম এবং নিশান কোনো কিছুই কিন্তু পাওয়া যায় না। এখন এই ডগলাস DC-4 এর সাথেও কিন্তু ঠিক এমনটাই হয়। যখন অনেক প্রচেষ্টার পরও এই প্লেনটির কোনো খোঁজ পাওয়া যায় না, তখন এটাকে মিসিং ঘোষিত করে দেওয়া হয় এবং এই ডগলাস DC-4 ইতিহাসের পাতায় দাফন হয়ে যায়। কিন্তু 21 মে 1992 সালে ভেনেজুয়েলার ক্যাপিটাল কারাকাসের এয়ারপোর্টে কিছুটা এমন হয় যেটা তার পেছনে অনেক প্রশ্নের জন্ম দেয়। এয়ারপোর্টের ক্রু মেম্বাররা আকাশে একটি প্লেন দেখতে পায়, কিন্তু অবিশ্বাস্য বিষয় তো এটাই ছিল, ওই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের রাডারে দেখা যাচ্ছিল না। ওই সময় এই প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কন্ট্যাক্ট করে এবং এখানে থাকা অফিসার যার নাম জোয়ান দে লা কোর্তে ছিল, তিনি এই সম্পূর্ণ ঘটনার সাক্ষী হন। যখন জোয়ান প্লেনের পাইলটের কাছে প্লেনের নাম জিজ্ঞাসা করে, তখন সে বলে, আমি DC-4 আছি আর আমরা মিয়ামি এয়ারপোর্টে ল্যান্ড করতে চাই। ওই সময় পাইলট এমনটাই মনে হচ্ছিল ভীষণই ঘাবড়ে আছে। কিন্তু এরপর জোয়ান যখন বলে যে এটা মায়ামি নয়, এটা ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্ট, এখানে DC-4 তার ডেস্টিনেশন থেকে 2200 কিলোমিটার দূরে ছিল। আর এখানে পাইলট এমনটা জানেই না যে সে এখন 37 বছর ফিউচারে চলে এসেছে। যখন পাইলট এটা শুনতে পারে যে সে মায়ামির পরিবর্তে এখন কারাকাস এয়ারপোর্টে এসেছে, সে তখন ভয় পেয়ে যায় এবং তখন সে কারাকাস এয়ারপোর্টে ল্যান্ড করার পারমিশন চায়। আর যখনই সে পারমিশন পায়, DC-4 এয়ারপোর্টে ল্যান্ড করে, তখন পাইলট বাইরের দৃশ্য দেখে অবাক হয়ে যায়। বাইরে থাকা অন্যসব প্লেন ভীষণই অ্যাডভান্স আর মডার্ন মনে হচ্ছিল, সেই সাথে চারপাশে বিল্ডিং এবং সেইখানে থাকা লোকজন, তাদেরও কিছুটা অদ্ভুত রকম লাগছিল। আর এই একই অবস্থা বাইরের লোকজনেরও ছিল। সবাই ওই পুরনো প্লেনটিকে দেখে অবাক হচ্ছিল। এমনটাই লাগছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো জঙ্গি জাহাজ সেখানে ল্যান্ড করেছে। DC-4 নামের কোনো প্লেন হয় এমনটা ওই এয়ারপোর্টের লোকজন জানতই না। যখন এয়ারপোর্টের ট্রাফিক কন্ট্রোল টিম পাইলটদের সাথে কথা বলে, তখন পাইলট এমনটা বুঝতে পারে সে 1992 সালে চলে এসেছে। অপরদিকে এয়ারপোর্টের লোকজনও এটা শুনে অবাক হয়ে গিয়েছিল যে প্লেনটিকে তারা এখন সামনে দেখতে পাচ্ছে সেটা 37 বছর পূর্বে 1955 সালে টেক অফ করেছিল। আর এখন এটা শোনার পরেই পাইলট ভীষণই হতভম্ব হয়ে যায় এবং দ্রুত সেখান থেকে টেক অফ করার জন্য প্রস্তুতি নেয়। শেষবার সে যখন সেইখান থেকে রওনা দিচ্ছিল, তখন তার হাতে একটি ফাইল ছিল যেখান থেকে একটি কাগজের টুকরো বাইরে পড়ে যায় এবং তারপর ওই প্লেনটি টেক অফ করে। এরপর ডগলাস DC-4 কোথায় গেল এটা কেউ জানে না। আজ পর্যন্ত না এই প্লেনটি মায়ামিতে গিয়ে পৌঁছিয়েছে, আর না এর মধ্যে থাকা কোনো প্যাসেঞ্জারের সম্পর্কে জানা গিয়েছে। যে কাগজটি পাইলট ফেলে গিয়েছিল ওটা একটি ক্যালেন্ডার ছিল যেটা 1955 সালের, যেটা এটাই প্রমাণ করে যে এই ঘটনা 100% সত্য ছিল। কিন্তু বন্ধুরা, এইখানেই যদি এমনটা হয়, তাহলে 1955 সালে টেক অফ করা প্লেন 37 বছর পর্যন্ত কোথায় ছিল? তাহলে কি ডগলাস DC-4 টাইম ট্রাভেল করেছে? এখন যদি এই প্লেনটি টাইম ট্রাভেল করে থাকে, তাহলে রিয়েল ওয়ার্ল্ডে এটা শুধুমাত্র দুটি ভাবেই সম্ভব। প্রথমত, যদি কোনো অবজেক্ট ব্ল্যাক হোলের খুব কাছাকাছি পৌঁছিয়ে যায়, এবং দ্বিতীয়ত, যদি ওই অবজেক্ট লাইটের কাছাকাছি স্পিডে চলে যায়। এখন যদি কোনো প্লেন পৃথিবীতে উড়তে থাকে, তাহলে ওই প্লেনটির কোনো ব্ল্যাক হোলের কাছে পৌঁছে যাওয়া অথবা পৃথিবীতে ওই প্লেনটির কোনো ব্ল্যাক হোলের সম্মুখীন হওয়া, এটা তো একদমই সম্ভব নয়। অপরদিকে ডগলাস DC-4 যেটা একটি 4 ইঞ্জিনের প্লেন ছিল, যেটাকে তৈরি করা হয়েছিল 1940 সালে, তাহলে ওই প্লেনের সম্পর্কে এতটা স্পিড গেইন করা সম্ভবই নয় যে ওটা লাইটের স্পিডে ট্রাভেল করতে পারবে। তার মানে এই প্লেনটির টাইম ট্রাভেল করা তো একদমই সম্ভব নয়। তাহলে 1955 সালে টেক অফ করা এই প্লেন 1992তে কি করে এসে পৌঁছালো?
ঠিক যেমনভাবে মহাকাশ থেকে চীনের বিখ্যাত প্রাচীর গ্রেট ওয়াল অফ চায়না মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়, এবং ভারতের ষড়যন্ত্রের জন্য বাংলাদেশে ইলিশ মাছ কমে যাচ্ছে, আর ভারতে এক বিরোধী দলের নেতা ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছে। বলার বিষয় হচ্ছে এটাই, এটা একটি গুজব ছিল, মানে একটি ফেক নিউজ। এটা ঠিক 1947 থেকে 1961 মাঝে ডগলাস DC-4 নামের 22টি প্লেন প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজ, যেটাকে প্যান AM বলা হয়ে থাকে, সেখানে যুক্ত ছিল। কিন্তু ফ্লাইট 914 নামের কোনো প্লেন এক্সিস্টই করতো না। 2 জুলাই 1955-তে না এমন কোনো প্লেন নিউ ইয়র্ক থেকে টেক অফ করেছিল যেটা নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে গিয়েছিল। এখন যদি আমরা ওই সময়কার যে সমস্ত প্লেনের দুর্ঘটনা ঘটেছিল তাদের লিস্ট দেখি, তাহলে আমরা ফ্লাইট 914 নামের কোনো প্লেনের দুর্ঘটনা হয়েছে এমনটাও দেখতে পাচ্ছি না। এবং কি এভিয়েশনের হিস্ট্রিতে এই নামের কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেইনি। 4 এপ্রিল 1955-তে আমেরিকার লং আইল্যান্ড ম্যাক আর্থার এয়ারপোর্ট থেকে টেক অফ করা ইউনাইটেড এয়ারলাইন্সের ডগলাস DC-6 ক্র্যাশ অবশ্যই হয়েছিল, কিন্তু ওই ঘটনা ফ্লাইট 914-এর ঘটনার সাথে কোনো মিল নেই। এখন এইখানে প্রশ্ন আসে যে এই ফেক নিউজটি কে ছড়ালো, এবং সেই সাথে কিভাবে এই ফিকশনাল হিস্ট্রিটি এতটা অধিক ভাইরাল হলো। এখন যদি আমরা কথা বলি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার, তাহলে এটাকে ভাইরাল করার সম্পূর্ণ ক্রেডিট যাবে ব্রাইট সাইডের, যেটা ইউটিউবের একটি বড় চ্যানেল। 2019 সালে এই চ্যানেলটিতে ফ্লাইট 914 নিয়ে একটি ভিডিও পাবলিশ করা হয়, যেটার মধ্যে মিলিয়নের ওপরে ভিউ আছে। এটা ঠিক, এটা আমি শিওরভাবে বলতে পারবো না যে এই চ্যানেলটি এই ফেক নিউজটিকে ছড়িয়েছে। ভিডিওর মধ্যে এই স্টোরিকে একেবারে রিয়েলভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু একটি জায়গায় ন্যারেটর এটা পরিষ্কারভাবে বলে দেয় যে এটা ফ্যাসিনেশনের মতো মনে হয়। ইন্টারনেটের কিছু সোর্সে তো এমনটাও বলা হয়েছে যে প্লেন 37 বছর নয় 30 বছর পর ল্যান্ড হয়েছে, এবং কার্কাস এয়ারপোর্টে এটা 1992 সালে নয় 1985 সালে পৌঁছিয়েছিল। এখন এই সম্পূর্ণ ফেক নিউজটির শুরু কোথা থেকে হয়েছিল? তাহলে রিসার্চ থেকে এমনটাই জানা গেছে এটা শুরু হয়েছিল মে 1985-তে উইকলি ওয়ার্ল্ড নিউজে পাবলিশড এই আর্টিকেল থেকে। এটা আমেরিকার একটি নিউজ এজেন্সি। এরা 1979 থেকে 2007 পর্যন্ত অ্যাক্টিভ ছিল, এবং এরা সাধারণত ফিকশনাল সব স্টোরিগুলোকেই পাবলিশ করে থাকতো। এখন যদি আমরা এই দিনেরই নিউজ পেপারে পাবলিশ করা অন্য স্টোরিকে দেখি, তাহলে এটার টাইটেল স্টারশিপ কিডন্যাপ টপ সায়েন্টিস্ট। এইখানে কিন্তু ইলন মাস্কের যে স্টারশিপ আছে সেটার কথা হচ্ছে না, এটা তো এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে তৈরি হয়নি। আসলে এই নিউজ পেপারে এইখানে একটি স্টোরি বলা হয়েছে, যেখানে কিছু বিজ্ঞানী একটি পাহাড়ি অঞ্চলে ঘুরতে যায়, এবং সেইখানে একটি ইউএফও আকৃতির স্টারশিপ আসে এবং বিজ্ঞানীদের কিডন্যাপ করে নিয়ে যায়। এখন এমন তো কোনো ঘটনা আজ পর্যন্ত হয়নি। অপরদিকে মজার বিষয় তো এটাই, উইকলি ওয়ার্ল্ড নিউজ এই আর্টিকেলকে একবার নয় দুইবার পাবলিশ করেছে। এখানে আপনি প্রথম এবং দ্বিতীয় দুটোই দেখতে পাচ্ছেন। আর এইখানে যদি আপনি ভালোভাবে দেখেন, তাহলে এই ঘটনার যে সাক্ষী ছিল ট্রাফিক কন্ট্রোলার জোয়ান, তার কিন্তু দুটোই আলাদা আলাদা ছবি আছে। আসলে এই ঘটনায় ডগলাস DC-4 এবং কার্কাস এয়ারপোর্টের সাথে কোনো সামঞ্জস্য নেই, কিন্তু এটাও ঠিক উইকলি ওয়ার্ল্ড নিউজ শুধুমাত্র এই একটি গুজব ছড়িয়েছে এমন কিন্তু নয়। এরা 1992 সালে এই আর্টিকেলটিও পাবলিশ করেছিল, যেখানে একটি ব্যাড বয়ের কথা বলা হয়, যেখানে বলা হয় বিজ্ঞানীরা ওয়েস্ট ভার্জিনিয়ার একটি কেভের মধ্যে ব্যাড বয়ের খোঁজ পান। এটা একটি এমন ক্রেচার ছিল যার অর্ধেক বডি মানুষের মতো ছিল এবং অর্ধেক বডি ব্যাটের ছিল। কিছু আর্টিকেলে তো এমনটাও দাবি করা হয়েছে। এটা ছাড়াও এই নিউজ পেপার আরও অনেক ফেক নিউজকে পাবলিশ করেছে। এর মানে যে সমস্ত নিউজ আপনি ইউটিউব এবং অন্য সব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেখেন, সেগুলোকে ডাবল চেক অবশ্যই করবেন। কে জানে আপনি যেটাকে সত্য মনে করছেন সেটা আসলে একটি ফিকশনাল স্টোরি, যেটাকে শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনার কি মনে হয় এই ধরনের ঘটনা বাস্তবে সত্যি ঘটতে পারে কখনো? আপনি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের সব ইনফরমেটিভ ভিডিওর জন্য ভিডিওটিকে লাইক শেয়ার করুন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।